শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই নিরাপদে বাসাতে অবস্থান করছো এবং ভালো আছো। এটাই পরম করুণাময়ের নিকট আমার কাম্য। তো বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নিচ্ছি। সেই ক্লাসে ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিব। এই অধ্যায় 13 এর পূর্বে আমি সেই ধারার যে দুইটি অংশ, একটি আছে সমান্তর ধারা, একটি আছে গুণোত্তর ধারা। সেই সমান্তর ধারার দুইটি বিষয়, সমান্তর ধারার উপর দুইটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি গুণোত্তর ধারার উপর একটি ক্লাস নিব। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করবে এবং আমি যে ক্লাস নিব সেখানে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তোমরা নোট করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার পরিচয় বলে নিচ্ছি। আমি সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক, গণিত, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, কালারুকা, চাতক, সুনামগঞ্জ। তো আজকে আমি যে ধারার যে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গুণোত্তর ধারা। আমার আলোচনার বিষয় হচ্ছে গুণোত্তর ধারা। দেখো বন্ধুরা, গুণোত্তর ধারা আমি বলছিলাম, সংজ্ঞা বলেছিলাম, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে তাকে বলা হয় গুণোত্তর ধারা। এটা আমি আগেই বলেছিলাম। যখন আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করি তখন আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি গুণোত্তর ধারার প্রথম পদে এবং সাধারণ অনুপাত, ওই যে বললাম সূত্র আছে, গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ আর সাধারণ অনুপাত সমান আর হলে এক n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1। 2, যদি r is less than 1 হয় তবে n পদের সমষ্টি Sn, কি বলবো, Sn সমান a into 1 minus r to the power n by 1 minus r। আবার 3, যদি r is greater than 1 হয় তবে n পদের সমষ্টি Sn সমান a into r to the power n minus 1 by r minus 1। তো দেখো বন্ধুরা, আমি বলছিলাম যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে তাকে বলা হয় গুণোত্তর ধারা। তো প্রথমেই আমি ধারা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমি যে দাগটা দেওয়া থাকবে সেটা তোমরা সবাই মনোযোগ সহকারে ফলো পড়বে। তারপর এখান থেকে তোমাদেরকে এখানে নির্দিষ্ট করতে হবে এটা কোন ধরনের ধারা, সমান্তর না গুণোত্তর। তারপরে তোমার সূত্রগুলো অ্যাপ্লাই করবে। যদি আমরা যে অঙ্কটা করব যদি সেই অঙ্কটা গুণোত্তর ধারা হয় তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর হলে n-তম পদ সূত্র হচ্ছে a into r to the power n-1। আর যদি এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত,
আর যদি আর ইজ লেস দেন 1 হয়, অর্থাৎ আর এর মানটা যদি 1 এর চেয়ে কি হয়, ছোট হয়, তবে n পদের সমষ্টি Sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আর যদি r ইজ গ্রেটার দেন 1 হয়, আর এর মানটা 1 এর চেয়ে বড় হয়, তাহলে n তম পদের সমষ্টি সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এই যে সূত্র, এই সূত্রগুলো অবশ্যই তোমরা ফলো করতে হবে, কারণ এবং মুখস্থ করতে হবে, কারণ ধারার ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক যে থাকবে সেই অঙ্কের সমস্যার সমাধান করব। তাহলে এখানে n তম পদ সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। আর যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয়, তাহলে সূত্র হচ্ছে কি Sn সমান n পদের সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আর যদি r ইজ গ্রেটার দেন 1 হয়, তবে Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। দেখো বন্ধুরা, এখানে আর এর মান একটা ফ্যাক্টর, আর এর মান বড় হলে 1 এর চেয়ে বড় হলে একটি, আর এর মান 1 এর চেয়ে ছোট হলে আরেকটি সূত্র, দুইটা সূত্র। একটা প্রথম সূত্র হচ্ছে আর এর মান 1 এর চেয়ে বড় হলে এক ধরনের, আর এর মান 1 এর চেয়ে ছোট হলে আরেক ধরনের। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, আমরা গুণোত্তরধারা কি এবং গুণোত্তরধারার সূত্রগুলো কি আমরা এখন বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, আমরা তোমাদের মেইন বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। তোমরা সূত্রগুলো নিশ্চয়ই মুখস্থ করবে, কারণ যদি তোমরা সূত্রগুলো মুখস্থ করে না রাখো, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের যখন তোমরা প্রয়োজন হবে তখন তোমাদের আর এগুলো মনে থাকবে না, তখন অঙ্ক সমস্যা সমাধান করতে সমস্যা হবে। যেমন তোমাদের বইয়ে দেখো বন্ধুরা, 5 নম্বর অঙ্কটা কি, অঙ্কটা একটি ধারা দেওয়া আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 64 ধারাটির অষ্টম পদ নির্ণয় কর, ডট 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 ধারাটির অষ্টম পদ কত, বা অষ্টম পদ নির্ণয় করো। দেখো বন্ধুরা, এটা যেহেতু আজকে ক্লাসে হচ্ছে আমাদের গুণোত্তর ধারা নিয়ে, তোমরা সবাই বুঝতে পারছি এই ধারা যে একটি গুণোত্তর ধারা হয়তো, কিন্তু যদি পরীক্ষা তাতে এইরকম একটি ধারা দেওয়া থাকে, তাহলে তোমাদের প্রথমেই করতে হবে কি, ধারাটাকে নির্দিষ্ট করতে হবে, ফেলতে হবে যে ধারাটা কি সমান্তর না গুণোত্তর। তা আমি বলছিলাম গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হয়, তাকে বলা হয় সমান্তর ধারা, গুণোত্তর ধারা। যেমন দেখো বন্ধুরা, এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ a সমান 64, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ বা প্রথম পদ। যেমন দেখো বন্ধুরা, এখানে আমরা ভাগ করে দিই, তাহলে 1 2 অর্থাৎ হাফ পেয়ে গেছি। সিমিলারলি আমরা 16 ভাগ 32 আমরা কত পাবো, হাফ পাবো, হাফ। ঠিক 8 ভাগ 16 আমরা কত পাবো, হাফ পাবো। সুতরাং আমি যে ধারার যে ডেফিনেশন বলছিলাম গুণোত্তর ধারা, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে তাকে বলা হয় গুণোত্তর ধারা। দেখো বন্ধুরা, আমরা 32 ভাগ 64 আমরা হাফ পেয়েছিলাম, 16 ভাগ 32 আমরা হাফ পেয়েছি, 8 ভাগ 16 আমরা হাফ পেয়েছি, সবসময় অনুপাতটা সমান। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। আর একটা জিনিস ফলো করো, দেখো বন্ধুরা, আমরা বলছিলাম আর এর মান ছোট বা বড় হলে কি করব, হাফ। হাফ কি, হাফ নিশ্চয়ই 1 বড়। আমরা লিখতে পারি এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি কি গুণোত্তর ধারা। তো দেখো বন্ধুরা, আমরা এখান থেকে পেলাম এটি একটি গুণোত্তর ধারা এবং আর এর মান 1 এর চেয়ে ছোট। তা যদি এটি গুণোত্তর ধারা হয়, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, বলছি ধারাটি অষ্টম পদ কত। আমরা জানি n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1,
অতএব কি বলবো আমরা, অষ্টম পদ, ধারার অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 সমান এ আর টু দি পাওয়ার 7। দেখো বন্ধুরা, এর মানটা কত, 64 ইন্টু আর এর মানটা কত পেয়েছিলাম আমরা, হাফ পেয়েছিলাম, হাফ 7, তাহলে 64 ইন্টু 1 পাওয়ার যত 7 যতই থাকবে 1ই হবে, আর 2, দেখো বন্ধুরা আমরা 2 1 পাওয়ার যত 1ই হবে, 1 টু দি পাওয়ার 7 মানে 1ই হবে, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 100 কত 28। দেখো বন্ধুরা, এখন যে আমরা কেটে দিই, 4 দ্বিগুণ 8, 6 দ্বিগুণ 12, 2 হবে, অর্থাৎ এটা মানটা কত হবে, হাফ হবে। দেখো বন্ধুরা, আমরা বলছিল ধারাটি অষ্টম পদ কত, তার আমরা জানি nth পদ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1, তো এ আর টু দি পাওয়ার 7, 8 থেকে 1 হলে 7, এর মান 64 ছিল, আর এর মান হাফ, অথবা 7, 64, 1 এর পাওয়ার যতই হবে 10 যতই হবে 1 ততবার লিখলে 1ই হবে, তারপর 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 2 7 বার লিখে আমরা কত পেয়ে গেলাম, 128, তারপরে 64 দিয়ে 128 ভাগ করলে আমরা কত 2 পেয়ে গেলাম। সুতরাং আমরা যে বললো ধারাটি অষ্টম পদ কত, সেখান থেকে আর বললাম যে এই ধারাটি অষ্টম পদ হচ্ছে হাফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন দেখো বন্ধুরা, যেটা আমাদের এখান থেকে আমরা বলছিলাম আর এর মান কত, এখান থেকে আমরা কিন্তু ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারি। এখন আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করে ফেললাম, এখন আমরা পরবর্তী আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমাদের 8 নম্বর একটি ডাক আছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত হলে ধারাটি তৃতীয় পদ কত। নিশ্চয়ই ডাকটা ফলো করছো। দেখো, একটি গুণোত্তর ধারার আট নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3 টু দি পাওয়ার 9 এবং দশম পদ 8√2 টু দি পাওয়ার 81 হলে ধারার তৃতীয় পদ, কত। দেখো বন্ধুরা, আজকে আমি ধারাটির প্রথম পদ এবং সাধারণ পদ দেওয়া, তাহলে আগে আমরা অষ্টম পদ বের করেছিলাম, সেম আর একটি অঙ্ক দেখো, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত হলে ধারাটির তৃতীয় পদ কত। এখানে বলে দিয়েছে একটি গুণোত্তর ধারা, তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা লিখব, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান 1, সাধারণ অনুপাত সমান 8। পরে লিখবো আমরা জানি n-তম পদ সমান a r টু দি পাওয়ার n-1, যেহেতু বলছে পঞ্চম পদ, অতএব পঞ্চম পদ সমান a r টু দি পাওয়ার 5-1।
এ আর টু দি পাওয়ার 4। দেখো বন্ধুরা, আমরা ধারার প্রথম পদ এবং সাধারণ পদ ধরার পর আমরা nতম পদ ছিলাম এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 সমান 2√3/9 দেওয়া আছে। এটা আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া ছিল যে পঞ্চম পদ আমরা দিয়ে দিব এটা 1 নং সমীকরণ। আবার আমরা জানি আবার লিখব nতম পদ সমান এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 অতএব দশম পদ সমান এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 এ আর টু দি পাওয়ার 9। তারপর আবার লিখতে পারি আমরা প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 9 সমান কত লিখব? 8√2/81। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিয়ে দিতে পারি। দেখো বন্ধুরা, আমি কি বলছিলাম, আমার একটি উত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত, ধারাটি তৃতীয় পদ। তাহলে আমরা লিখেছিলাম যেহেতু উত্তর ধারা বলছে তাই লিখছিলাম প্রথম পদ এ এবং সাধারণ পদ আর। তাহলে আমরা nতম পদ লিখেছিলাম কি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, সেখান থেকে আমরা চতুর্থ পদ পেয়েছিলাম এ আর টু দি পাওয়ার 4 সমান 2√3/9। সিমিলারলি একইভাবে আমরা পঞ্চম পদ পেয়েছি এ আর টু দি পাওয়ার 9, অর্থাৎ প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 9 সমান কত লিখছি? 8√2/81। 1 নং এবং 2 নং সমীকরণ। এখন তোমার বুঝতে পারছো? সবাই লেখা শেষ হয়েছে? ওকে, থ্যাংক ইউ। এখন দেখো বন্ধুরা, আমরা যদি লিখে নেই যে 2 নং মাইনাস 1 নং, 2 নং মাইনাস 1 নং, 1 নং হতে আমরা 2 নং যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে? দেখো না, 2 নং ভাগ 1 নং এ আর টু দি পাওয়ার 9 ভাগ এ আর টু দি পাওয়ার 4 সমান 8√2/81/2√3/9। দেখো বন্ধুরা, আমরা 2 নংকে আমরা 1 নং দিয়ে ভাগ করে ফেলেছি। এখান থেকে আমরা এ এবং আর এর মান বের করতে হবে। তাহলে আমরা কি পাবো এখানে? যদি আমরা এ ক্যান্সেল দিয়ে দিই তা আর টু দি পাওয়ার 9/আর টু দি পাওয়ার কত? 4। তাহলে 8√2/81 বাক্সে আমি উল্টিয়ে দিই, তাহলে 9 উপরে চলে যাবে 2√3/, আমরা 9 দিয়ে 9 নং 81, 2 দিয়ে কেটে 4। তাহলে আর টু দি পাওয়ার 9 মাইনাস 4 সমান 4√2/9√3। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো? আবার দেখো আর টু দি পাওয়ার 5 সমান, আমরা যদি 4 কে 2 গুণ √2 লিখে দিই, ভেঙে দিবে 3 গুণন √3 লিখতে পারি। বা আর টু দি পাওয়ার 5 সমান 2 রে √2 হোল স্কয়ার ইন্টু √2 হোল স্কয়ার ইন্টু √2। সিমিলারলি টিকে √3 হোল স্কয়ার ইন্টু √3। দেখো বন্ধুরা, আর টু দি পাওয়ার 5 সমান, আমরা এটা কেন আমরা √2 হোল স্কয়ার করলাম? কারণ আমাদের এই যে √2 ছিল, এই জন্য সবটিকে একই জাতীয় নিয়ে ফেললাম। তাহলে এখানে √2 পাওয়ার 2, এখানে হচ্ছে 2, 2 আর 2 সাইড, এখানে হচ্ছে কিছু নেই মানে 1। তাহলে √2 টু দি পাওয়ার 5। সিমিলারলি √3 টু দি পাওয়ার কি 5 হবে। তো আর টু দি পাওয়ার 5 সমান √2/√3 হোল টু দি পাওয়ার 5 লেখা যায়। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তো আমরা যখন পাওয়ার 5 বাতিল দিয়ে দিই তাহলে কি থাকবে? আর সমান √2/√3। দেখো বন্ধুরা, আমরা এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম, অর্থাৎ সাধারণ অনুপাতের মান পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি করতে হবে? এর মান বের করতে হবে, অর্থাৎ প্রথম পদ। তাহলে আর ইকুয়াল √2/√3, 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ যদি আমরা বসিয়ে দিই
কী হবে দেখে নিই। 1 নং কী ছিল, a r⁴ সমান কী ছিল 2√3/9, 2√3/9 বা এর মানটা কত, আর এর মানটা হচ্ছে √2/√3 সমান 2√3 কত 9। দেখো বন্ধুরা, এখন আমরা এর মান বাইর করব। তাইলে এ সমান আমরা যদি 2/3 রুট দিয়ে দিই, উভয়ের প্রতি রুট ছিল, আর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই আবার স্কোয়ার, অর্থাৎ √2/√3 কে আমরা আছি 2√3/√, একত্রে। আর যদি পাওয়ার সাইড ছিল 4 ছিল, 2 দ্বিগুণা 4, 2 × 2 মানে 4 লেখা যায়। তাহলে 2√3/9, এ রুট স্কোয়ারে আমাদের রুট মানে হাফ, আর 2 ক্যান্সেল দিই, তাহলে 2/3 হোল স্কোয়ার ইন্টু 2√3/9। দেখো বন্ধুরা, 2 দ্বিগুণা 4, 9, 3 3 9, 2√3/9। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা যদি 9 বেতন করে দিই, তো 4a সমান 2√3 বা a সমান 2√3/4। এখান থেকে আমরা যদি আমরা কেটে দিই 2, তাহলে আমরা এর মান কত পেলাম, অতএব a সমান √3/2। দেখো বন্ধুরা, আমরা আর এর মান পেয়েছিলাম 2√3/√2/√3, এখন আমরা এর মান পেয়ে গেছি √3/2। তাহলে আমরা এ প্রথম পদ এবং সাধারণ পদের মান পেয়ে গেলাম। তারা কি বলছিল, ধারাটির তৃতীয় পদ। বুঝতে দিই, অতএব ধারার তৃতীয় পদ সমান a r⁴ অর্থাৎ a r²। এর মানটা কত ছিল আমাদের, √3/2 ইন্টু আর এর মান ছিল √2/√3 হোল স্কোয়ার, √3/2। তাহলে আমরা যদি আমরা এটাকে এভাবে ভেঙে দিই √3 হোল স্কোয়ার, তাহলে √3/2, রুট এবং স্কোয়ারে ক্যান্সেল দিয়ে 2 থাকবে, আর এটাকে আমরা ভেঙে নেব √3 ইন্টু √3, 2 ক্যান্সেল। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, যদি এটাকে হাফ √ওভার এবং স্কোয়ার কেটে ফেললেন, এখানেও তো √ওভার স্কোয়ার কেটে ফেলা যেত, কাটেন নাই কেন? তাহলে আমার উপরে কি ছিল, √3 ছিল, ওই যে √3 উপরে ছিল, সেই √3কে বাতিল করার জন্য আমরা এটি পার্ট করে লিখেছি। তাহলে আমরা কি লিখতে পারলাম, আমরা √3 কাটা, তাহলে 1/√3, এটা আমাদের আনসার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ডাক ছিল একটি কোন উত্তর ধারার প্রথম পঞ্চম পদ এত, দশম পদ এত, ধারাটি তৃতীয় পদ। এখানে জাস্ট পঞ্চম পদ এবং দশম পদের কথা বলেছে, আর কোনো কিছু উল্লেখ করে নাই, এবং তৃতীয় পদ বের করার জন্য বলছে। যদি এইরকম থাকে তাহলে তোমার প্রথমে লিখতে হবে। আমি বলছিলাম যে প্রথম পদ এ, সাধারণ পদ আর লিখে আমরা এখান থেকে পঞ্চম পদের মান বের করেছি, তারপরে দশম পদের মান বের করে যে সব ইকুয়েশন দুইটা পেয়েছিলাম, সেই ইকুয়েশন হতে আমরা ধারাবাহিকভাবে প্রথমে আর এর মান এবং পরে আমরা এর মান বের করার পরে আমরা ধারাটি তৃতীয় পদ সূত্র দিয়ে এ এবং আর এর মান বসিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। তো বন্ধুরা, তোমরা আজকের যেহেতু গুরুত্বধারার প্রথম ক্লাস, আমরা বেসিক নিয়ে কিছু আলোচনা করেছি পূর্বের ক্লাসে, আজকেও কিছু করেছি। তো আমরা পরবর্তীতে আরেকটি ক্লাস নেব এই ধারা নিয়ে ক্লোজ করে দিব, ধারা সম্পর্কে এখানে শেষ দিয়ে দিব আরেকটি ক্লাস নিয়ে। তো আজকের যে ক্লাসটা তোমাদেরকে করেছি ধারা নিয়ে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে বা হাতে, তো তোমরা যখন চর্চা করবে, তো নিশ্চয়ই তোমরা যেগুলো তোমাদের গ্যাপ ছিল ফিল আপ হয়ে যাবে। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।